স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। বিমানবন্দরে প্রবাসীদের অভিনব কায়দায় জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করছে একটি চক্র। কৌশলে পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ কাগজ হাতিয়ে নেয়া, পুলিশ পরিচয়ে চাঁদা আদায় এবং ফ্লাইট ছাড়ার পর বিপদের কথা বলে স্বজনদের টাকা দিতে বাধ্য করে আসছিল চক্রটি। তাদের অন্যতম এক হোতা এপিবিএনের হাতে ধরা পড়ার পর সিসিটিভি ফুটেজ ও টেলিফোন রেকর্ডে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন। সিঙ্গাপুর যাওয়ার ঠিক আগ মুহূর্তে শফিকুল ইসলাম নামের এক যাত্রী ফ্লাইট মিস করেছেন এমন খবর টেলিফোনে জানানো হয় তার স্বজনদের। নতুন করে টিকিট কেটে সরাসরি ফ্লাইটে পাঠাতে হলে দ্রুত ৬৮,০০০ টাকা লাগবে। এই খবরটি দিয়ে শফিকুলের কণ্ঠ নকল করে কান্নাকাটি করে চক্রের এক সদস্য। এখানে লোকাল বিমানের টিকিট সব বিক্রি হয়েছে না, এখানে ডাইরেক্ট বিমানের টিকিট আছে, বুঝছেন? আমি ওই টাকাটা ওই নাম্বারে দিয়ে দেবো না আপনার হাতে দিয়ে দেবো? আমি একটু শ্বশুরের সাথে কথা বলি, আব্বাকে জানতে একটু। আব্বা তাহলে ওই যে ওই টাকা তো ওই যে ডাইরেক্ট প্লেন যেটা আছে, হ্যাঁ ডাইরেক্ট প্লেনের উপর টাকা বেশি লাগবে, ওটা কত লাগবে কিছু বলছে আপনারে? ৬৭,০০০ বাবা। চলতি বছর জানুয়ারি মাসের ওই ঘটনায় ফোনে কান্নাকাটি শুনে বিশ্বাস করেন স্বজনরা। বিকাশ এবং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানোর পরই নম্বরটি বন্ধ করে দেয় প্রতারকরা। ততক্ষণে শফিকুল বিমানে ওড়ার পর তার ফোন এমনিতেই বন্ধ হয়ে যায়। ধরা পড়া প্রতারক চক্রের অন্যতম হোতা জাবেদ নিজেই স্বীকার করেছে ফোন করার বিষয়টি। আমার মোবাইলটা দিই, হ্যাঁ ভাই কথা বলেন। হ্যালো, আমার টিকিট হারিয়ে গেছে, তুমি যে 15,০০০ টাকা দিয়ে দাও, 15,০০০ টাকা দিলে আমার এই যে ফ্লাইট করে দিব। হ্যাঁ শুনছেন, ওই 15,০০০ টাকা দিয়ে দিতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তার ফ্লাইটের ব্যবস্থা করে দিতেছি, টেনশনে কিছু নাই। এইভাবে আমি প্রতারণা করি। ৭০ সালে চাকরি দেওয়ার পরে 2 বছর জেল খাটলাম, খাটার পর আবার আসলাম, আইসা করি আবার জেলে যাই, করি জেলে যাই। জাবেদ এবং সিন্ডিকেটের সদস্যরা প্রবাসীদের কখনো ডলার ভাঙানোর কথা বলে, কখনো বিমানবন্দরের কর্মকর্তা পরিচয়ে পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ ট্রাভেল ডকুমেন্ট হাতিয়ে নেয়। এমনকি পুলিশ পরিচয়ে হুমকি দিয়ে চাঁদাও আদায় করত। যাত্রীর আত্মীয় স্বজনকে সে তখন যাত্রীর কণ্ঠ নকল করে ফোনে কান্নাকাটি করেও শোনায়। এতে যাত্রীর আত্মীয় স্বজন কনভিন্সড হয় এবং তাকে তার মোবাইলে ৬৮,০০০ টাকা নগদ এবং বিকাশের মাধ্যমে প্রেরণ করে। এরপরেই এই প্রতারক জাবেদ, মোহাম্মদ জাবেদ, যিনি গাজীপুরের অধিবাসী, তিনি তার ফোন বন্ধ করে দেন এবং এই টাকাটি আত্মসাৎ করেন। গাজীপুর সদরের বাসিন্দা জাবেদ একসময় চুক্তিভিত্তিক কর্মী ছিল বিমানবন্দরে। চাকরি চলে যাওয়ার পর নানা ধরনের প্রতারণায় নামে সে। এসব অভিযোগে এর আগেও 4 বার গ্রেপ্তার হয়েছিল। এই কাজে উনি অর্গানাইজডভাবে করার জন্য একটি গ্যাং তৈরি করেছেন, যাকে জাবেদ গ্যাং বলে অভিহিত করা হয়। 5 থেকে 6 জন সদস্য রয়েছেন। এই সদস্যদেরকেও আমরা আটক করেছি বিভিন্ন সময় এবং বিভিন্ন মেয়াদে তাদের সাজা হয়েছে। প্রতারণার মাধ্যমে শফিকুলের স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান এপিবিএন কর্মকর্তারা। আবদুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। নান্দনিক সৌন্দর্য ফুটে উঠছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের। শেষ হয়েছে 60 ভাগেরও বেশি কাজ। অক্টোবরেই করা হবে উদ্বোধন। বহুকাঙ্ক্ষিত টার্মিনালটির একটি অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করবে। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা টার্মিনালটি চালু হলে বছরে 2 কোটিরও বেশি যাত্রীকে সেবা দিতে পারবে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে আবদুল্লাহ তুহিনের আরেকটি রিপোর্ট। বিশালে কর্মযজ্ঞ চলছে জোরে সোরে। অক্টোবরে উদ্বোধনের লক্ষ্যে যেন বিশ্রাম নেই কারো। আগের দুটো টার্মিনালের সাথে যোগ হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে 2,30,000 বর্গমিটারের বিশাল 3য় টার্মিনাল। 21,000 কোটি টাকারও বেশি ব্যয়ের এ প্রকল্পে থাকবে 1,300 গাড়ি পার্কিং সুবিধা। ভেতরে ঢুকেই প্রশান্তির ছোঁয়া থাকবে চারদিকে। দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে প্রস্তুত থাকবে 115টি চেক ইন কাউন্টার। স্বয়ংক্রিয় 64টি ইমিগ্রেশন কাউন্টারে অনেক দ্রুত সেবা পাবেন যাত্রীরা। 2টা অতিরিক্ত ট্যাক্সি ট্র্যাক সংযোজন করেছি, যেটাতে রানওয়ে থেকে অ্যাপ্রন এরিয়াতে সহজেই দ্রুততার সাথে প্লেন আসা যাওয়া করতে পারে। এখানে সময়টাকে আমরা একটু কমানোর চেষ্টা করা হচ্ছে এটা দিয়ে মাধ্যমে। তারপরে অর্কেস্ট্রেটেড ম্যানেজমেন্ট, যেটা গ্রাউন্ড ম্যানেজমেন্ট, এরিয়াল ম্যানেজমেন্ট করেও আমরা এখানে চেষ্টা করব যে আমরা কী পরিমাণ বেশি পরিমাণ আমরা এয়ারক্রাফট অথবা প্যাসেঞ্জার এখানে হ্যান্ডেল করতে পারি। বর্তমানে একসাথে 29টি উড়োজাহাজ পার্ক করে রাখা যায় টার্মিনালে। নতুন সক্ষমতায় এই সংখ্যা বাড়বে আরও 37টি। চোখ ধাঁধানো উন্নত টার্মিনালে যাত্রী ঠাসা গিজগিজ পরিবেশ আর থাকবে না।
এখন যেখানে বছরে ৮০ থেকে ৯০ লাখ যাত্রীকে সেবা দেওয়া যায় সেটি বেড়ে দাঁড়াবে ২ কোটিতে। টার্গেট হচ্ছে সেপ্টেম্বরের ভিতরে প্রায় ৯০% কাজ কমপ্লিট হয়ে যাবে এবং অক্টোবরে আমাদের এটা প্রি ওপেনিং আমরা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা এখানে ওপেনিং করাবো ইনশাল্লাহ। অক্টোবরে প্রধানমন্ত্রী সরাসরি এসে তৃতীয় টার্মিনালের একটি অংশ উদ্বোধনের কথা রয়েছে। বাকি অংশগুলোর কাজ শেষ হবে ধাপে ধাপে। বিশ্বের সর্বাধুনিক বিমানবন্দরগুলো যে প্রযুক্তি ব্যবহার করে তার প্রায় সবগুলোই থাকছে এই বিমানবন্দরে। এতে করে যাত্রী সেবার মান যেমন এগিয়ে যাবে, তেমনি সর্বাধুনিক প্রযুক্তির কারণে বিমানবন্দরের নানা কার্যক্রম শেষ করতে খুব কম সময় লাগবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। বিলাসী জীবনযাপনের জন্য বিখ্যাত দুবাইয়ের সৌন্দর্য মুগ্ধ করার মতো। মরুজুড়ে সুবিশাল সব অট্টালিকা তো রয়েছেই, পাশাপাশি শহরের সৌন্দর্য বর্ধনে নির্মাণ করা হয়েছে অনেক কৃত্রিম লেক, দ্বীপ সহ নানা কিছু। তারই একটি হাফতুর হারবার, যা সুবিশাল কৃত্রিম ক্যানেলের সাথে যুক্ত। বিলাসবহুল প্রমোদতরীতে চড়ে ক্যানেলটির সৌন্দর্য উপভোগের ব্যবস্থা রয়েছে। দুবাই থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। শুধু বসবাসের জন্যই নয়, অবকাশ যাপন কিংবা ভ্রমণের জন্য ধনীদের পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে দুবাই। ধুধু মরুর বুক চিরে নানা স্থাপনা নির্মাণ করে শহরটিকে নান্দনিক রূপ দেওয়া হয়েছে। আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান দুবাইয়ের সৌন্দর্য উপভোগে। দুবাইয়ের বুকে নূতন সংযোজন হাফতুর হারবার। এই বন্দরের সাথে সংযুক্ত ১৫ কিলোমিটার দীর্ঘ কৃত্রিম ক্যানেল। অল্প সময়ের মধ্যে এই ক্যানেল জায়গা করে নিয়েছে পর্যটকদের পছন্দের তালিকায়। ক্যানেলটি ভ্রমণের জন্য হাফতুর হারবারে রয়েছে বিলাসবহুল সব প্রমোদতরী। পছন্দের খাবার ছাড়াও এসব নৌযানে আছে বিনোদনের নানা ব্যবস্থাও। শতাধিক এমন প্রমোদতরী রয়েছে বন্দরটিতে। ক্যানেলটির দুই পাশের উঁচু উঁচু দালান কোঠা, আর আধার নেমে এলেই সেসব দালানের রঙিন আলোকসজ্জা ছড়ায় মুগ্ধতা। অনেকে অবশ্যই দুই পারে হেঁটেও এই সৌন্দর্য উপভোগ করেন। মূলত এসব প্রমোদতরীর বেশিরভাগ গ্রাহকই বিদেশি। পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ঈদ সহ নানা উৎসবে প্রমোদতরীতে আনন্দে মাতেন তারাও। আমরা একটা ক্রুজের মধ্য দিয়ে আমরা আমাদের পরিবারকে একটু এন্টারটেনমেন্ট করা এবং সাথে আমাদের যারা বন্ধু বান্ধব, যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা বেশ কয়েকজন এখানে এসেছেন, তাদেরকে সাথে নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। ঈদের আমেজ নিয়ে আমরা মেরিনাতে ঘুরতে আসছি, খুবই আনন্দ পাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। ঈদুল ফিতর উপলক্ষে আমরা পরিবার নিয়ে নবহরে আমরা আসছি, আমরা অনেক এনজয় করছি। দুবাই মেরিনের মতো একটা অসাধারণ একটা জায়গা, সুন্দর জায়গায় এসে বাচ্চারাও অনেক এনজয় করতেছে। 2019 সালে হাফতুর হারবারের কাজ শুরু হয়। 3 বছরেরও কম সময় গেল বছরের 21শে সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। কাজ পেলেন বৈধ পথে মালয়েশিয়ায় গিয়েও কর্মহীন থাকা 84 বাংলাদেশি। দেশটির সরকার ও বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে তাদের কাজের ব্যবস্থা করা হয়। গেল 28 ডিসেম্বর রিক্রুটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজের মাধ্যমে মালয়েশিয়ার ইলুমিনাস ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজের জন্য যান তারা। দীর্ঘদিন দেশটিতে অবস্থান করলেও তাদের কাজ দিতে ব্যর্থ হয় কোম্পানিটি। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ছিলেন এই 84 কর্মী। বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে তাদের চাকরি খুঁজে পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১৫০০ রিঙ্গিত করে নগদ সাহায্যের ব্যবস্থা করা হয়। অবশেষে প্রতিশ্রুতি অনুযায়ী তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে। কাতারে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম। দেশটির রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে এই আয়োজন হয়। সংগঠনের সভাপতি হাসান মাহমুদ রাহেলের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সিরাজুল মাওলা মেহেদি ও মোহাম্মদ শরীফ। প্রধান অতিথি ছিলেন কাতার শাখা বিএনপির সভাপতি আবু সায়েদ। বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক AR মামুন খান, সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম কাতারের প্রধান উপদেষ্টা SM মাহবুবুল আলম শিমুল, কাতার শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন মোল্লা সহ অনেকে। আবুল কাশেম ভুইয়া বক্তব্য রাখেন সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি মাকসুদ আহমেদ সহ কাতার বিএনপির নেতাকর্মীরা। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের সংগঠন ঢাকাবাসী ইউকের উদ্যোগে প্রবাসীদের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই আয়োজন হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ 10 দফা দাবি তুলে ধরেন বক্তারা। ব্যারিস্টার ইলিয়াসের সভাপতিত্বে সেমিনার পরিচালনা করেন মারুফ আহমেদ বাপ্পি। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি M A মালেক, সাধারণ সম্পাদক কয়সর M আহমেদ। আয়োজনের সার্বিক সহযোগিতা ছিলেন সাইফুল ইসলাম শাহিন, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম, শামীম রেজা ও সাইফুদ্দিন সাইফ।
বাংলাদেশ থেকে হঠাৎ করেই কনসুলার অফিস গুটিয়ে নিয়েছে ইউরোপের দেশ রোমানিয়া। বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কাজের শর্তে গিয়ে দেশটিতে থাকছেন না 90% বাংলাদেশি। এ নিয়ে সরকারের কিছু করার নেই বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। রোমানিয়া থেকে ইউরোপের অন্য দেশে চলে যাওয়া বাংলাদেশিরা বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে ভালো উপার্জনের আশায় সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে পাড়ি জমিয়েছেন তারা। দাবি, রোমানিয়ায় কম বেতন এবং টিআরসি কার্ড করতে জটিলতার কারণেও দেশটি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। রোমানিয়া ভাগ্য বদলের আশায় ইউরোপের এই দেশটিতে যেতে চান অনেকেই। 2 কোটিরও কম জনসংখ্যার দেশটিতে কাজের জন্য জনশক্তিও দরকার। বাংলাদেশিদেরও অনেকে আগ্রহী সেখানে যেতে। ঢাকা থেকে ভিসা যেন সহজেই মিলে, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশে অস্থায়ী কনসুলার অফিস চালু করে রোমানিয়া। ফলাফল, মাসখানেকের মধ্যেই ইস্যু হয় 15,000-এর মতো ভিসা। তারপর হঠাৎই লাপাত্তা ঢাকার কনসুলার অফিস। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে যে 10% লোকও রোমানিয়ায় থাকে নাই। তো তারা বলছে আমরা আনছি আমাদের দেশে কাজ করার জন্য, তোমরা যদি নাই থাকো তাহলে why should we allow Bangladeshis to come to Romania? It cannot be a springboard for going to other countries. সেই জন্য তারা একটু অসন্তুষ্ট। এইটা একটু খারাপ হলো। এখন আমি কি করব? আমি তাদের হাতে তুলে দিয়েছি আমার লোকগুলো, তোমরা আটকাইতে পারো না, আমি কি করব? প্রশ্ন হলো, কেন রোমানিয়ায় থাকা ও কাজের সুযোগের পরও দেশটি ছাড়ছেন বাংলাদেশিরা? ভাগ্য বদলের আশায় দেশটিতে যাওয়া কয়েকজন বলছেন, কাজের মজুরি, আবাসন কোনো কিছুই অঙ্গীকার মতো পাননি তারা। সবচেয়ে বড় জটিলতা, আবাসনের কাগজপত্র পাওয়া ও পরিবার নিয়ে আসা কঠিন রোমানিয়ায়। তাই ঝুঁকি নিয়ে হলেও সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে চলে যাচ্ছেন তারা। বাঙালি আপনার সাপ্লাই কোম্পানিতে আনে, বলে যে আপনার ফুড প্যাকেজিং কাজ, পিৎজা মেকার কাজ, এসব কাজ বলে, কিন্তু এসব কাজ দেয় না। পরে দেখা যায় এগ্রিকালচারে কাজ দেয়, আবার কাজ বলে 8 ঘন্টা, সেখানে আপনার 10 ঘন্টা কাজ দেয়। আবার আপনার স্যালারি বলে 2500 টাকা, 3000 টাকা স্যালারি বলে, সেখানে 2500 টাকা স্যালারি দেয়। এখানে যে পরিমাণ আমরা পরিশ্রম করি সেই তুলনায় আমরা বেসিক বেতনও পাই না। আর বেসিক বেতনও পাইলে এখানে আমরা সর্বোপরি কাগজটা করতে পারি না, যেটাকে বলা হয় টিআরসি কার্ড। দ্রুততম সময়ে কিভাবে রোমানিয়ার কনসুলার সেবা আবারও ঢাকা থেকে পাওয়া যায় তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে যাওয়ার আগেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কেউ রোমানিয়া ছাড়তে পারবে না এমন মুসলেকা রাখা যায় কিনা সেই চিন্তাও আছে নীতি নির্ধারকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে আবারও প্রাণ ঝরল ভূমধ্যসাগরে। মঙ্গলবার লিবিয়া উপকূলে 2টি নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত 57 জন। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। বিশ্লেষকরা বলছেন, গত কয়েকদিনে আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ পথের এই যাত্রা। গেল 2 দিনে 47টি নৌকা থেকে 1600-র বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। প্রতিদিনই লম্বা হচ্ছে ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের প্রাণহানির তালিকা। মঙ্গলবারও ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন শিশুসহ অর্ধশতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, লিবিয়ার কারাবুলি উপকূল থেকে 2টি নৌকায় বিভিন্ন দেশের অন্তত 80 জন অভিবাসন প্রত্যাশী রওনা দেন ইউরোপের উদ্দেশ্যে। অতিরিক্ত যাত্রীর চাপে নৌযান 2টি ডুবে ঘটে বিপুল প্রাণহানির ঘটনা। নিহতদের মধ্যে রয়েছেন সিরিয়া, পাকিস্তান, তিউনিসিয়া এবং মিশরের নাগরিক। 2টো ছোট নৌকায় 80 জনের মতো ছিলাম। এত মানুষের চাপে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা ছিল। সবাই নৌকা থামানোর জন্য বলি, কিন্তু চালক কিছুতেই থামাচ্ছিলেন না। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। সবাইকে অনুরোধ করব, এভাবে আর কেউ বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাডুবির খবর পেয়ে টহল নৌকা নিয়ে সেখানে যাই। সাগর থেকে শিশুসহ 11টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। এখনও অভিযান চলছে। পরিসংখ্যান বলছে, সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে সমুদ্রপথে ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের ঢল। গেল 2 দিনে 47টি নৌকা থেকে 1600-র বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। অবৈধ পথে ইউরোপ যাত্রায় মানব পাচারকারীদের জনপ্রিয় রুট লিবিয়া বা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে ঢোকা। সাগর পথের বিপজ্জনক এই পথ পাড়ি দিতে গিয়ে সমুদ্রেই ডুবে প্রাণ হারাচ্ছেন অনেকে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য অনুযায়ী চলতি বছর কেবল আফ্রিকা থেকে অবৈধ পথে ইউরোপে ঢুকতে গিয়ে প্রাণ গেছে 441 জন অভিবাসন প্রত্যাশীর। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।